দেশের সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, শান্তিতে বসবাস করবে বললেন প্রধানমন্ত্রী। শৃঙ্খলা নষ্টে বিভ্রান্তির অপচেষ্টায় সতর্ক থাকার আহ্বান। স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল বললেন মির্জা ফখরুল। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল কিছু তরুণ, অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে ইসি থেকে 2টি মনোনয়ন ফর্ম নিয়েছে বিএনপি। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। জাতির সাথে বেইমানি না করার ওয়াদা। দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যাই কেটে যাবে, আশাবাদী ভারতের হাইকমিশনার। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ আজ। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, অন্তত 12 বাংলাদেশি নিহত, 9 জনের বাড়ি নওগাঁয়, 3 জনের নাটোরে। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, শান্তিতে বসবাস করবে। দেশ গঠনে আলেম ওলামাদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বলেন, সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। যারা দেশের উন্নয়ন অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে তাদের রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে সিকান্দার রেমানের রিপোর্ট। বাঁশখালীর জনসভা শেষে রোববার বিকেলে হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর স্থানীয় বিএনপি নেতারা অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। সেখান থেকে সড়ক পথে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানান। জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছালে মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাদ্রাসায় পৌঁছালে হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সৌজন্য সাক্ষাৎ শেষে তারেক রহমান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মত বিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনের সময় আলেম ওলামাদের সহায়তায় একটি বিপদ থেকে দেশকে রক্ষা করা সম্ভব হয়েছে, যদিও দেশের সমস্যা এখনো শেষ হয়নি। ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো চলে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকবো। বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যান। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার চেষ্টা করছে দেশকে এগিয়ে নিতে, সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পালনে শুরু থেকেই সচেষ্ট আছে সরকার। আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্যও একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজে আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে।
হাটহাজারী থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরে যান, সেখানে সাংগঠনিক সভায় যোগ দিয়ে রাতেই ঢাকায় ফেরেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, চট্টগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এর আগে আরেক আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশবাসীকে সতর্ক করেন, বিভ্রান্তি তৈরির অপচেষ্টাকারীরা যেন কোনো সুযোগ না পায়। কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ জ্বালানির পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে। চট্টগ্রামের বাঁশখালী থেকে সিকান্দার রেমানের আরেকটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার সকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক কার্যক্রম দেখেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, প্ল্যান্টের পরিচালন দক্ষতা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী একটি নিমের চারা রোপণ করেন। সেখান থেকে প্রধানমন্ত্রী প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করেন। পরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন বাসগৃহ নির্মাণ কর্মসূচির আওতায় বাঁশখালীর বাহারছড়া গ্রামের একটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত পরিদর্শন করেন। এরপর সমুদ্র সৈকতের তীরে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের মতো মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার। তিনি জানান, অল্প সময়ের মধ্যে লবণের মূল্য নির্ধারণ করা হবে, যাতে লবণ চাষিরা লাভবান হতে পারে। এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা, ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়। সেই জন্য এই 50 বেডের হাসপাতালকে আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা, 503টি উপজেলা সমগ্র বাংলাদেশে 101 বেডে উন্নীত করব ইনশাল্লাহ। আলোচনা করে আমরা ইনশাল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যে মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। জ্বালানি ব্যবস্থায় গুটি কয়েক মানুষকে সুবিধা দিতে বিগত সরকার কাজ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। কিছু মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন তারেক রহমান। এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। সতর্ক থাকতে হবে আমাদেরকে, কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য,
জনগণের জীবনমান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, 2026-27 অর্থ বছরে 41 লাখ মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। সমুদ্র তীরবর্তী অঞ্চল, পাহাড়ি এলাকা কিংবা চরাঞ্চল সহ দুর্গম কিংবা অবহেলিত সব এলাকার সমান উন্নয়ন করতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলছিলেন, এদেশের মানুষ যে উদ্দেশ্য নিয়ে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে, জনগণের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বর্তমান সরকার। দেশের আইনের শাসন, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বললেন সরকার প্রধান। সিকান্দার রহমান, বাংলাভিশন, বাঁশখালী, চট্টগ্রাম। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীর জন্য সবাইকে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার রাতে চট্টগ্রাম মহানগরীর একটি হোটেলে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, যেসব কাজে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তা থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নানা ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তিনি। বিএনপি জনগণের সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পর্ক ভালো রাখতে হবে, মানুষের কল্যাণে কাজ করারও আহ্বান জানান তিনি। মানুষের কাছে বিএনপি সরকারের ভালো উদ্যোগগুলো তুলে ধরার তাগিদ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল। বলেন, সরকারের বিভিন্ন কাজে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা। রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জামাত ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি সরকার যদি দেশ চালাতে ব্যর্থ হয়, তখন বিরোধী দলের কথা বলা সাজে। একটি ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টার মাঝে এ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের 25টি দুস্থ পরিবারকে অনুদান হিসাবে চায়ের দোকান, ঘরের চাবি হস্তান্তর করা হয়। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। একটা বিপর্যস্ত আপনার প্রশাসন, তাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, চেষ্টা শুরু করেছে। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। আর ওদের চেরাগ তো নাই কারো হাতে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শুধু 36 দিনের নয়, যেদিন থেকে গণতন্ত্র হরণ করা হয়েছে সেদিন থেকেই শুরু হয়েছে জুলাই, যা শেষ হয়েছিল 5ই আগস্ট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, জুলাই কোনো ব্যক্তির নয়, এটা 18 কোটি মানুষের। একক ব্যক্তির যদি কোনো ক্রেডিট থাকে সেটা বেগম খালেদা জিয়ার। জুলাইয়ের চেতনা সারা দেশে ছড়িয়ে দেয় জুলাই নিয়ে অধিদপ্তর করা হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে গেছে কিছু তরুণ, আর তাদের পেছন থেকে উস্কানি দিচ্ছে একটা শ্রেণী। তারা ক্ষমতার নেশায় মত্ত হয়ে জুলাইয়ের চেতনা বিক্রি করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বিএনপি 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এ পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। রবিবার নির্বাচন ভবনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ভোটার তালিকা ও আচরণবিধির প্রস্তুতির অগ্রগতিও জানায় কমিশন। বিস্তারিত আসমা আক্তার নূপুরের রিপোর্টে। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হতেই প্রথম দিনেই 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রবিবার নির্বাচন ভবনে গিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে কোনো তথ্য জানায়নি বিএনপি। আজকে থেকে আমরা মনোনয়নপত্র রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো
কেউ কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার সব শেষ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, গত 14 মে থেকে 31 জুলাই পর্যন্ত হালনাগাদে ভোটার বেড়েছে 3,09,315 জন। বর্তমানে মোট ভোটার 12,86,32,555 জন। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেবো। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও স্থানীয় সরকার নির্বাচন দুই ক্ষেত্রেই প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। 11 দলীয় ঐক্য রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে। তাকেই বর্তমান পরিস্থিতি মোকাবেলায় উপযুক্ত বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, জনগণকে ঐক্যবদ্ধ রাখতেই অলি আহমদকে প্রার্থী করার এই সিদ্ধান্ত। মোবাশির আহমেদের রিপোর্ট। 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে প্রেক্ষাপটে রবিবার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বসে 11 দল সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার। পরে গণমাধ্যমকে সিদ্ধান্ত জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখতেই তাদের এই সিদ্ধান্ত। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এদিকে জাতির সাথে বেইমানি করবে না জানিয়ে 11 দলীয় ঐক্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ। মোবাশির আহমেদ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর বৈঠক হলে দ্বিপক্ষীয় অনেক সমস্যারই সমাধান হবে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের জনগণ পর্যায়ে সম্পর্ক ভালো, এই সম্পর্ককে সরকারি পর্যায়েও শক্তিশালী করা প্রয়োজন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার। আগামীকাল সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে শিশুবান্ধব ফ্যাসিলিটির উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে শিশুবান্ধব ফ্যাসিলিটি ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। বলেন, সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্ক স্থায়ী, তাই সরকারি পর্যায়ে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন তিনি। এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবাইয়ের দায়িত্ব। দুই দেশের সরকার প্রধান একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হবে বলে দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের, we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is a people's person.
and our Prime Minister are the people. Our monitor, when two leaders meet, lot of problems are solved. ভারতীয় ভিসার ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে ভিসা সেন্টার ও সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পরে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় উঠে আসে। সোমবার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে 12 বাংলাদেশি নিহত হয়েছে। রবিবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কারখানায় আগুনে নিহতদের 9 জনের বাড়ি নওগাঁ জেলায়, 3 জনের বাড়ি নাটোরে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে আত্রাই উপজেলা প্রশাসন বলছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরের ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। রবিবার দুপুরে কারখানায় আগুন লাগে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানান, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকা 6 আসনের নিজ নির্বাচনী এলাকার নাগরিক সমস্যাগুলো সরজমিনে দেখতে ওয়ারী থানার 41 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রবিবার রাতে এলাকার বিভিন্ন সড়ক, যানজট, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সরজমিনে দেখেন স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। ওয়ার্ডের বাসিন্দারা তার কাছে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমন, এলাকার নিরাপত্তা জোরদার, জলাবদ্ধতা এবং নাগরিক সেবা উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন তারা। মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়েও স্থানীয়রা তাদের উদ্বেগের কথা জানান। পর্যায়ক্রমে এসব নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইশরাক হোসেন। এসব কাজে স্থানীয় বাসিন্দাদের মতামত ও সহযোগিতাও কামনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। 24 জুলাই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেটের স্পিড কমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 1.5 দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনী উইং কমান্ডার সাইফুর রহমানের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 ওবায়দুল কাদের ও জুনায়েদ আহমেদ পলকের কল রেকর্ড জমা দেন প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব অবহেলার জন্য স্টেডিয়ামের প্রশাসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। সকালে ঝটিকা সফরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলাবালি ও আবর্জনার স্তূপ সহ চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিং রুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন আমিনুল হক। তাৎক্ষণিকভাবে আমাদের নির্বাহী পরিচালকের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত 2 মাস আগে বোধহয় এখানে এসে ভিজিট করে গিয়েছিলাম এবং এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না। তিনি জানান, প্রায় 2 মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। কমলাপুর স্টেডিয়ামে এসেছি এবং
অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে আমরা সেই দীর্ঘ সেই গতানুগতিক ধারা থেকে এখনো বের হতে পারি। সেই স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই। স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ, সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। দ্রুততম সময়ে স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে এনে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সাথে স্টেডিয়ামে বেশ কয়েকটি অটোরিকশার গ্যারেজ সহ দোকানপাটের বরাদ্দ বাতিল করে সেখানে ক্রীড়ার পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশ দেন আমিনুল হক। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, শান্তিতে বসবাস করবে বললেন প্রধানমন্ত্রী। শৃঙ্খলা নষ্টে বিভ্রান্তির অপচেষ্টায় সতর্ক থাকার আহ্বান। স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল বললেন মির্জা ফখরুল। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল কিছু তরুণ, অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে ইসি থেকে 2টি মনোনয়ন ফর্ম নিয়েছে বিএনপি। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। জাতির সাথে বেইমানি না করার ওয়াদা। দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যাই কেটে যাবে, আশাবাদী ভারতের হাইকমিশনার। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ আজ। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, অন্তত 12 বাংলাদেশি নিহত। 9 জনের বাড়ি নওগাঁয়, 3 জনের নাটোরে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।